এই যে যেটা বল এখানে লেখা আছে যে রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে কোন এক্সপেন্ডিচারটা বলছে, ডে টু ডে এক্সপেন্ডিচার। ঠিক আছে, গভর্নমেন্টের ডে টু যে এক্সপেন্ডিচার সেটাকে বলা হচ্ছে রেভিনিউ খাতের ব্যয়। ঠিক আছে, এই কোশ্চেনটা আসে। তো আর আমরা খুব ভাইটাল একটা জিনিস পাবো, খুব মানে ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর পরীক্ষা আসে এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা আমরা দেখবো। এবং এটা অনেকে মুখস্থ করে, আমি বলবো মুখস্থ করার কোনো দরকারই নেই, খুবই সহজ জিনিস, বাট খুব ভাইটাল। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমরা এতক্ষণ ধরে কি করলাম, গভর্নমেন্টের আয় আর সরকারের ব্যয় নিয়ে আলোচনা করলাম। সরকারের আয় আর ব্যয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো আয় আর ব্যয়ের যে ডিফারেন্স, যদি ব্যয়টা আয়ের থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে কি বলে? আমাদের যদি ব্যয় আয়ের থেকে বেশি হয় তখন আমরা সেটাকে কি বলবো? একটা সিনেমা ছিল না, আমদানি আট্টানি খরচা রুপাইয়া, সেরকম যদি হয় ব্যাপারটা, যে আমাদের ব্যয়টা যদি আয়ের থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ডেফিসিট। ডেফিসিটের বাংলা কি? বলুন। থেকে আর্থিক, মাল্লা থেকে আর্থিক স্যার। শুনতে স্যার স্যার মাল্লা থেকে আর্থিক, হ্যাঁ বলুন। মাল্লা থেকে স্যার আর্থিক হবে স্যার। ঘাটতি, ঘাটতি, তাই তো? আর্থিক আর্থিক হ্যাঁ, তাহলে ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি। তাহলে এই যে ঘাটতি, গভর্নমেন্টের ব্যয়টা যদি আয়ের থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয়, মানে ব্যয় মাইনাস আয় যদি হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো কি? ডেফিসিট। এই যে লেখা আছে, দেখা যাচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছেন তো? লেখা পড়তে পারছেন তো? তখন সেটা হয় ডেফিসিট। তো গভর্নমেন্টের এরকম হতে পারে ব্যয় অনেক সময় আয়ের থেকে বেশি হয়ে যেতে পারে, তখন গভর্নমেন্টের কি হয়? ডেফিসিট হয় বলি। এই যে ডেফিসিট, বিভিন্ন রকম ভাবে ডেফিসিটকে সরকার হিসাব করে। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এই যে ডেফিসিটকে বিভিন্ন রকম ভাবে হিসাব করে এবং তার বিভিন্ন নাম দিচ্ছে। এইগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে ডেফিসিট কত রকমের হয়। প্রথমত বাজেট ডেফিসিট। বাজেট ডেফিসিট মানে কোনটাকে বলা হয়? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্টস। আমরা এখানে দেখেছিলাম যে রিসিপ্টস ছিল, রিসিপ্টস এর মধ্যে টোটাল রিসিপ্ট বলতে এতগুলো রিসিপ্ট বোঝাচ্ছিল। এই যে পুরো রিসিপ্টটাকে টোটাল রিসিপ্ট বলতে পারি আমরা। এই যে ক্যাপিটাল আর ইয়ে মিলে, রেভিনিউ মিলে পুরো যে রিসিপ্টটা ছিল এটা হচ্ছে টোটাল রিসিপ্ট ছিল গভর্নমেন্টের। এটাকেই আমরা গভর্নমেন্টের টোটাল রিসিপ্ট বলতে পারি। আর গভর্নমেন্টের এই যে রেভিনিউ এবং ক্যাপিটাল খাতে যে ব্যয়টা, সেটাকেই আমরা টোটাল এক্সপেন্ডিচার বলতে পারি। তাহলে এই যে টোটাল এক্সপেন্ডিচারটা মানে ক্যাপিটাল এবং রেভিনিউ খাতের এক্সপেন্ডিচারের যোগফল যেটা, সেটা যদি টোটাল রিসিপ্টের থেকে বেশি হয়ে যায়, এক্সপেন্ডিচারটা যদি বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় বাজেট ডেফিসিট। তাহলে বাজেট ডেফিসিট মানে কি? যখন টোটাল মানে ক্যাপিটাল এবং রেভিনিউ দুটো খাতের যোগফলটাই টোটাল এক্সপেন্ডিচার, যখন সরকারের টোটাল এক্সপেন্ডিচারটা টোটাল রিসিপ্টের থেকে বেশি হয় তখন সেটাকে বলা হয় ইকোনমির ভাষায় বাজেট ডেফিসিট। ক্লিয়ার? নেক্সট আসছে, এটা হলো বাজেট ডেফিসিট। নেক্সট আসছে রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ ডেফিসিট কোনটাকে বলবো? ছকটায় যাই আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, এই যে রেভিনিউ খাতের যে আয় ক্যাপিটাল বাদে, রেভিনিউ খাতের যে আয় আর ক্যাপিটাল বাদে রেভিনিউ খাতের যে ব্যয়, মানে রেভিনিউ খাতের ব্যয়টা যদি রেভিনিউ খাতের আয় থেকে বেশি হয়ে যায়, রেভিনিউ খাত থেকে যে ব্যয়টা হচ্ছে খাতের জন্য, মানে ডে টু ডে এক্সপেন্সের জন্য যে ব্যয়, আর রেভিনিউ খাতের আয় বলতে এগুলো ট্যাক্স, নন ট্যাক্স, আদার নন ট্যাক্স। তাহলে রেভিনিউ খাতের, গভর্নমেন্টের রেভিনিউ খাত থেকে ব্যয় যদি আয়ের থেকে বেশি হয়,
মানে গভর্নমেন্ট বেশি ব্যয় করে ফেলে ডে টু ডে এক্সপেন্স করার জন্য, বাট ট্যাক্স এবং নন ট্যাক্স এবং আদার নন ট্যাক্স থেকে অতটা আয় হয়নি, তখন সেটাকে শুধুমাত্র রেভিনিউ, যেহেতু তখন সেটাকে কি বলা হয়, রেভিনিউ ডেফিসিট। বোঝা গেছে? টোটাল হলে, যখন টোটালটা হিসাব করছি তখন সেটাকে বলছি কি, বাজেট ডেফিসিট। টোটাল এক্সপেন্ডিচার যদি টোটাল রিসিপ্টের থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে বলছি বাজেট ডেফিসিট। শুধুমাত্র রেভিনিউ খাতে যদি এক্সপেন্ডিচার ইন রেভিনিউ অ্যাকাউন্টে যদি রিসিপ্ট থেকে বেশি হয়ে যায়, রেভিনিউ অ্যাকাউন্টে যে ব্যয় সেটা যদি রেভিনিউ অ্যাকাউন্টের থেকে আয়ের থেকে বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে বলছি রেভিনিউ ডেফিসিট। অনেক সময় এমন সিচুয়েশন আসতে পারে সরকারের যে বাজেট ডেফিসিট হয়নি, বাজেট ডেফিসিট হয়েছে বাট রেভিনিউ ডেফিসিট না, রেভিনিউতে সারপ্লাস আছে। আবার ঝাপসা ক্লিয়ার ক্লিয়ার। অনেক সময় এমন সিচুয়েশন হতে পারে যে রেভিনিউ ডেফিসিট হয়নি, ট্যাক্স যা পেয়েছে রেভিনিউ খাতে সারপ্লাস আছে, বাট ওভারঅল বাজেট ডেফিসিট হয়ে গেছে, মানে টোটাল যে ব্যয়টা আর টোটাল আয়ের থেকে বেশি হয়ে গেছে, তখন সেটা বলতে পারি যে বাজেট ডেফিসিট এত আছে গভর্নমেন্টের, বাট রেভিনিউতে সারপ্লাস আছে। তাহলে রেভিনিউ ডেফিসিট মানে যদি রেভিনিউ খাতের ব্যয় আয়ের থেকে বেশি হয়ে যায়। নেক্সট, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা পরীক্ষায় আসে, ফিসকাল ডেফিসিট মানে কি, দিয়ে বিভিন্ন সূত্র দিয়ে দেয়। ফিসকাল ডেফিসিট মানে কি, এই দুটো বোঝা গেছে, উপরের দুটো না বুঝলে আমরা কিন্তু ডেফিসিট বুঝতে পারবো না। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে ফিসকাল ডেফিসিটটা কি? ফিসকাল ডেফিসিট হলো বলে টোটাল এক্সপেন্ডিচার, মানে এইটার মতো বাজেট ডেফিসিটের যেমন টোটাল এক্সপেন্ডিচার মানে রেভিনিউ খাতের ব্যয় প্লাস ক্যাপিটাল খাতের ব্যয়, এই দুটোর যোগফলকে তো আমরা বলি গভর্নমেন্টের টোটাল এক্সপেন্ডিচার। তাহলে টোটাল এক্সপেন্ডিচার যদি টোটাল রিসিপ্টের থেকে বেশি হয় তখন সেটাকে কি বলে? টোটাল এক্সপেন্ডিচার যদি টোটাল রিসিপ্টের থেকে বেশি হয় তখন সেটাকে বাজেট ডেফিসিট বলে। তো লিখতে হবে না এখন, আগে ভালো করে শুনুন বুঝুন, নাই তো লিখে কোনো লাভ হবে না, এটা তো থাকবে, আগে বুঝে নিতে হবে, না তো বুঝতে পারবেন না পরে। দেখুন ফিসকাল ডেফিসিট মানে কি, আচ্ছা তার আগে একটা জিনিস বলি তাহলে বুঝতে পারবো। আমাদের যে আয়, ধরুন আমার যে আয় এবং আমার যে ব্যয়, আমার আয়ের মধ্যে আমি যে কাজটা করছি তার থেকে যে মাইনে পাচ্ছি এটাও আমার আয়, আবার আমি যদি কারোর কাছ থেকে টাকা ধার নিই সেটাও আমার আয়, তাই তো? সেই মাসে সেটা আমার আয়। তো আবার আমার ব্যয়ের মধ্যে আমি যে খাওয়ার জন্য যে ব্যয়টা করছি সেটা ব্যয়, ডে টু ডে এক্সপেন্স ওটা আমার, তাই তো? খেতেই হবে না তো মরে যাবো এরকম। আবার আমার ভাইয়ের একটা বাইক কিনে দিয়েছি, তার জন্য আমি ইন্টারেস্ট দিচ্ছি, মানে ইএমআই দিচ্ছি, সেটাও একটা আমার ব্যয়। ওটা তো ডে টু ডে ব্যয় না, ওটা না হলে তো আমি মরে যাবো না, বাইকে যদি ইএমআই না দিই বড় জোর বাইকটা নিয়ে চলে যাবে, তাই তো? তাহলে সরকারেরও সেরকম, সরকারের যে ব্যয় আছে, সরকারের যে ব্যয় সেটাই ডে টু ডে এক্সপেন্সের জন্য একটা ব্যয় আছে যেটা করতেই হবে সরকারকে টাকা তুলতে গেলে, নাহলে মানুষ খেপে গিয়ে বলবে ট্যাক্স দেবো না। আবার ইন্টারেস্ট পেমেন্টও আছে, সরকার যে লোন ফোন গুলো নিয়ে রেখেছে আগে তার জন্য ইন্টারেস্ট পেমেন্ট করছে। তাহলে এটা কি অ্যাকচুয়াল ব্যয় সরকারের? সরকার কতটুকু কাজ করছে তার জন্য যে ব্যয়টা, সেটাই অ্যাকচুয়াল তো ব্যয়, আসল ব্যয়। আগের যে ইন্টারেস্ট শোধ করছে সেটা যদি আমরা তার থেকে বাদ দিই, তাহলে সরকার আসল আমাদের জন্য কাজের জন্য কত টাকা খরচা করছে সেটা পাবো। মানুষের জন্য কাজ করার জন্য সরকার কত টাকা মাসে বছরে খরচা করছে সেটা আমরা পাবো কখন? যখন লোনের জন্য যে টাকাটা দিচ্ছে সেটা বাদ দেবো, তাই তো? তাহলে ব্যয়টাকে আমি এই নির্দিষ্টভাবে বলতে পারি, আরো নির্দিষ্টভাবে এইভাবে, যে মানুষের জন্য খরচা করার জন্য যে টাকাটা খরচা করছে বছরে সেটা হচ্ছে সরকারের নির্দিষ্ট একটা ব্যয়, লোন বাদ দিয়ে। তাহলে টোটাল এক্সপেন্ডিচার যেটা আছে আর টোটাল রিসিপ্ট যেটা আছে, আর আমার যে আয়টা বলেছিলাম, আমার আয়ের মধ্যে কি ছিল, একটা আমি মানে যে কাজটা করছি তার থেকে যেটা আয় ওটা আমার আসল আয়, কিন্তু আমি যে লোনটা নিচ্ছি লোকের কাছ থেকে সেটা আয়ের মধ্যে ধরছিলাম, কিন্তু সেটা তো আমার একসময় না একসময় শোধ করতে হবে, সেটা তো আমি আত্মসাৎ করে দিতে পারবো না, ওটা তো আমার একটা রেসপন্সিবিলিটি শোধ করা। পরবর্তীকালে আমার উপর একটা ভার চেপে যাচ্ছে, যেটাকে বলা হয় লায়াবিলিটি।
আমার উপর একটা দায়িত্ব পড়ে যাচ্ছে যেটা শোধ করতে হবে। এটা তো আমার আয় নয় মোটেই, ধার মানে তো আয় না, কিন্তু আমার আয়ের মধ্যে সেই ধারের টাকাটা ঢুকে আছে। তো সরকারের যে টোটাল এক্সপেন্ডিচার, তার মধ্যে এই যে টোটাল রিসিপ্ট যেটা আছে, টোটাল রিসিপ্টের মধ্যে সরকার যে এই যে বরোয়িং গুলো করছে বা লাইবিলিটি গুলো নিচ্ছে, যেগুলো মানে যে ধার দেনাগুলো করছে, সেগুলো রয়েছে আয়ের মধ্যে। টোটাল ব্যয়ের থেকে এই ধার বাদে যে আয় আছে, টোটাল যে ব্যয়, তার থেকে যদি ধার বাদে যে আয় সেটা বিয়োগ করি নির্দিষ্ট করে, তখন সেটাকে বলবো ফিসকাল ডেফিসিট। হ্যাঁ বলুন। सर हिंदी में बोलिए ना, बांग्ला समझ नहीं आता। হ্যাঁ हिंदी में बोलिए ना सर, बांग्ला समझ नहीं आता। ठीक है, कोशिश कर रहा हूँ। फिस्कल डेफिसिट, अगर मैं फिस्कल डेफिसिट को क्लैरिफाई करूं तो क्या होगा? टोटल एक्सपेंडिचर गवर्नमेंट का एक साल का जो व्यय है, जो एक्सपेंडिचर है गवर्नमेंट का, और गवर्नमेंट का जो रिसीव्स है, मैंने गवर्नमेंट का जो आय है, एक साल का जो इनकम है, इनकम में गवर्नमेंट का जो इनकम है उनमें कुछ पैसा उधारी लिया, तो उधारी तो इनकम नहीं है ना। जो डेट लिया गवर्नमेंट, वो तो गवर्नमेंट का इनकम नहीं है, वो तो मैंने गवर्नमेंट को करना पड़ेगा, शोध देना पड़ेगा फ्यूचर में। तो उधारी बात देके, बोरोइंग बात देके जो रिसीव्स होता है उसको बोलता है रिसीव्स एक्सेप्ट बोरोइंग एंड अदर लायबिलिटीज। टोटल एक्सपेंडिचर जो है गवर्नमेंट का एक साल में, अगर टोटल रिसीव्स, जो रिसीव्स बोरोइंग माइनस बोरोइंग, टोटल रिसीव्स मैंने बोरोइंग माइनस, इसमें से उधारी माइनस होगा, माइनस तो रिसीव्स होगा गवर्नमेंट का। अगर टोटल एक्सपेंडिचर उससे ज्यादा हो जाएगा तो इसको कहता है फिस्कल डेफिसिट। ठीक है, फिस्कल डेफिसिट যদি আরো ভালো করে জানতে হয়, নিজেকে দিয়ে সেটাকে रिलेट करते হবে। फिस्कल डेफिसिट को और भी क्लैरिटी से समझने के लिए खुद से मैंने कंपेयर करना पड़ेगा। खुद का जो इनकम और खुद का जो व्यय, जो एक्सपेंडिचर है, उससे कंपेयर करना पड़ेगा। तो एक नंबर से हम लोग उसको कंपेयर करूंगा। तो फिस्कल डेफिसिट কাকে বলতে পারি আমরা? इन्हीं একটা व्यक्ति, ये लोग है, तो इसका इसने एक साल में इसका जो रिसीप्ट है, तो इनकम, इसका जो इनकम है एक साल में, सपोज 1 करोड़, 1 रुपया, इसका जो इनकम है एक साल में 1 करोड़ रुपया। 1 करोड़ में से इसने काम करके काम किया 50 लाख, और 50 लाख इसने क्या उधारी लिया, बोरोइंग है इसका, ये किसी से बोरो किया, ये 50 लाख उसने किसी से बोरो किया, और ये जो 50 लाख है वो इसका एक्चुअल इनकम है, बट इसका इनकम टोटल करके कितना आएगा? 1 करोड़। समझ आया? नाउ इसका टोटल जो एक्सपेंडिचर एक साल में, सपोज 2 करोड़, उसने 2 करोड़ खर्च कर चुका एक साल में। 2 টাকা হচ্ছে খরচ, আয় কত ছিল? 1 কোটি টাকা, এক বছর খরচ কত? 2 কোটি টাকা। এবার ফিস্কাল ডেফিসিট কাকে বলবো? আচ্ছা, বাজেট ডেফিসিট কাকে বলবো? প্রথমে বাজেট ডেফিসিট কাকে বলবো? এই লোকটার বাজেট ডেফিসিট কোনটাকে বলবো? এটা যদি দেশ হয় একটা, তো এই দেশের বাজেট
কোনটা? টোটাল এক্সপেন্ডিচার মানে 2 crore माइनस टोटल रिसीव्स कत टोटल रिसीव कत छिलो 1 कोटी इसको कहता है बजट डेफिसिट टोटल एक्सपेंडिचर माइनस टोटल रिसीव्स तो इसका बजट डेफिसिट कितना है -1 crore इसको कहता है बजट डेफिसिट फिस्कल डेफिसिट किसको कहता है टोटल एक्सपेंडिचर 2 crore माइनस टोटल रिसीव्स एक्सेप्ट बोरोइंग एंड अदर लायबिलिटीज इसका उधारी कितना था इसका बोरोइंग कितना था 50 लाख 50 लाख বাদ থেকে 50 লাখ যদি আমরা 1 কোটি থেকে 50 লাখ বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে পড়ে 50 লাখ তাই তো এটাকে বলা হচ্ছে ফিস্কাল ডেফিসিট এটা হচ্ছে তাহলে ফিস্কাল ডেফিসিট তার কত হলো -1.5 crore এইটা হচ্ছে তার ফিস্কাল ডেফিসিট মানে মোর স্পেসিফিক দেন বাজেট ডেফিসিট এন্ড রেভিনিউ ডেফিসিট গভর্নমেন্ট অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করার জন্য কত টাকা খরচ করছে এক বছরে সেটা আমরা বেশি বুঝতে পারবো फिस्कल डेफिसिट फिस्कल डेफिसिट से हम लोगों को पता चलेगा गवर्नमेंट एक साल में हम लोगों के लिए कितना रुपया खर्च कर रहा है ठीक है क्लियर है सबका फिस्कल डेफिसिट মানে বুঝতে অসুবিধা নেই তো আর ক্লিয়ার সবাই এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবার এটাকে বিভিন্ন রকমের ঘুরিয়ে ফিরিয়ে লেখা যেতে পারে ক্লিয়ার করে নিই আমরা তো এখানে কি বলছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিভস এটাকে কি বলা হয় আমি যদি ব্র্যাকেটটা বাদ দিই ये ब्रैकेट वाला जो पार्ट है इसको बाद देके इसको क्या क्या बोलता है टोटल एक्सपेंडिचर माइनस टोटल रिसीव्स किसको बोलते বাজেট ডেফিসিট এটা মানে তো বাজেট ডেফিসিট তাই তো যদি আমরা বলি এটা আমরা লিখতে পারি তো বাজেট ডেফিসিট প্লাস আদার borrowing and other liabilities and liabilities এইভাবে বলা যায় তাহলে বাজেট ডেফিসিট প্লাস বরোইং লাইবিলিটিস মানে হচ্ছে ফিস্কাল ডেফিসিট বা টোটাল এক্সপেন্ডিচার টোটাল রিসিভস এক্সেপ্ট মাইনাস করছিলাম তাহলে বাজেট ডেফিসিট বলে দিচ্ছি আগে ডেফিসিট তার সাথে যদি প্লাস করি এই যে বরোইং এন্ড আদার লাইবিলিটিস তাহলে আমরা কি পাবো ফিস্কাল ডেফিসিট এইভাবেও বলা যায় এইভাবেও দিতে পারে পরীক্ষায় তাহলে ফিস্কাল ডেফিসিট সমান বাজেট ডেফিসিট ফিস্কাল ডেফিসিট ইজ ইকুয়ালস টু বাজেট ডেফিসিট প্লাস borrowing and other liabilities ওকে এইভাবেও দিতে পারে সূত্রটা এইভাবেও আস্ক করতে পারে পরীক্ষা এরপরে আসছি প্রাইমারি ডেফিসিট প্রাইমারি ডেফিসিট মানে কি ফিস্কাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট আমরা কি বলছিলাম আমাদের যখন ব্যয় হিসাব করছিলাম তার মধ্যে আমাদের ডে টু ডে ব্যয় যেমন ছিল তেমনি আমার সেই আমার ভাইয়ের যে ইন্টারেস্ট ইএমআইটা আমি দিচ্ছিলাম সেই ব্যয়টাও ছিল মানে আগের লোন শোধ করার জন্য সেই ব্যয়টাও ছিল हम लोग का जो व्यय होता है मैंने एक्सपेंडिचर होता है मंथली और ईयरली इसमें का डे टू डे एक्सपेंस भी रहता है और उससे क्या इंक्लूड रहता है हम लोग जो ईएमआई देता हूँ इंटरेस्ट देता हूँ लोगों को वो भी इंक्लूड रहता है तो अगर हम लोग जो इंटरेस्ट देता हूँ लोग को वो तो हम लोगों के लिए नहीं मैंने खर्च कर रहा हूँ वो तो लोग दे रहा हूँ पहले लिया था उसको जस्ट चुका रहा हूँ सो আমরা যদি ওই যে ইন্টারেস্ট যেটা পেমেন্ট করছি সেটা ফিস্কাল ডেফিসিট থেকে বাদ দিয়ে দিই মোর স্পেসিফিক দেন ফিস্কাল ডেফিসিট তাহলে অ্যাকচুয়ালি আমাদের ব্যয় কত অ্যাকচুয়াল ডেফিসিট কত আমার ডেফিসিট হয়েছে মাসে 1.5 crore কি হলো डेफिसिट 2 crore एक्सपेंडिचर था और 1 crore था हम लोगों का
अर्निंग রিসিপ্টস उनमें से তাহলে তার থেকে 50 লাখ ছিল আবার কি ধার, তাহলে 50 লাখ বাদ দিলে আমাদের 1.5 করোড় হচ্ছিল আমাদের কি ফিসকাল ডেফিসিট। তো এই ফিসকাল ডেফিসিটের মধ্যে আবার আমরা যে ইন্টারেস্টটা পেমেন্ট করছি সেটাও লুকিয়ে আছে, সেই জন্য ইন্টারেস্ট পেমেন্টটা যদি দিয়ে দিই তাহলে আমি অ্যাকচুয়াল ডেফিসিটটা কত, প্রাইমারিলি আমার ডেফিসিট কত হয়েছে সেটা পাচ্ছি, সেই জন্য এর নাম হচ্ছে প্রাইমারি ডেফিসিট। তাহলে प्राइमरी डेफिसिट इज इक्वल टू फिस्कल डेफिसिट माइनस इंटरेस्ट पेमेंट। ये भी एग्जाम में आता है, ये दोनों कॉन्सेप्ट बहुत जरूरी है एग्जाम के लिए, फिस्कल डेफिसिट एंड प्राइमरी डेफिसिट। ताहले फिस्कल डेफिसिट से अगर हम लोग इंटरेस्ट पेमेंट, जो इंटरेस्ट पेमेंट में हम लोगों का जो एक्सपेंडिचर है उसको एक्सक्लूड करूं तो हम लोग जो पाता हूं उसको कहता है प्राइमरी डेफिसिट। ओके क्लियर सबर? टैक्स दो रकमेर है, আমরা বলছিলাম टैक्स दो टाइप का होता है, एक होता है डायरेक्ट टैक्स और एक होता है इनडायरेक्ट टैक्स। तो डायरेक्ट टैक्स का जो डिफिनेशन होता है, इम्पैक्ट एंड इंसिडेंट ऑन सेम पर्सन। तो जाके टैक्स, মাল্লা থেকে বলছি স্যার। हाँ बोलून, हाँ बोलून। স্যার বাংলায় বলতে বলছো, অনেক বুঝতে পারছি না। ঠিক আছে দুটোতেই বলছি। মাল্লা থেকে। আচ্ছা ট্যাক্স দু রকমের হয়, একটা হচ্ছে डायरेक्ट टैक्स और একটা হচ্ছে इनडायरेक्ट टैक्स। टैक्स दो टाइप का है, एक डायरेक्ट टैक्स और एक इनडायरेक्ट टैक्स। ठीक है, तो डायरेक्ट टैक्स কাকে বলবো, ট্যাক্সের ট্যাক্স যার উপরে আরোপ করা হচ্ছে, टैक्स जिसके ऊपर মানে আরোপ किया जा रहा है, মানে আরোপ করা হচ্ছে, ট্যাক্সটা দেয়, ট্যাক্সের ভাগ তার গিয়ে পড়ছে। এই যে একটা ব্যক্তি ইনি একটা ব্যক্তি, ঠিক আছে, ট্যাক্স সরকার গভর্নমেন্ট ট্যাক্স আরোপ করছে এই লোকটার উপরে, ঠিক আছে, এবং ট্যাক্স দিচ্ছে আমার এই লোকটাই, এই লোকটার উপরে টैक्स ধার্য হচ্ছে, टैक्स आरोप हो रहा है इसके ऊपर एंड टैक्स दे भी रहा है, ये टैक्स দিচ্ছেও এই লোকটাই গভর্নমেন্টকে। তখন এই মুখটা কেমন হয়ে যাবে, এরকম, তাই তো, এই ট্যাক্স দিচ্ছে এর উপরই আরোপ হচ্ছে এবং এই ট্যাক্স দিচ্ছে, তাহলে এটাকে তখন আমরা বলবো যখন তাহলে इम्पैक्ट टैक्स इम्पैक्ट इसके ऊपर है एंड टैक्स का इंसिडेंट भी इसके ऊपर है, इसको कहते हैं इंसिडेंट, और इम्पैक्ट इसको भी कहता है, মানে जिसके ऊपर टैक्स आरोप हो रहा है, যখন কারোর উপরে ট্যাক্স আরোপ করা হয় তখন সেটাকে বলা হয় ইম্প্যাক্ট, ট্যাক্স যদি ট্যাক্সের ভারটা যদি ওই লোকের উপরই পড়ে তখন সেটাকে বলা হচ্ছে इंसिडेंट। তাহলে इसके ऊपर टैक्स का इम्पैक्ट भी पड़ रहा है, टैक्स का इंसिडेंट भी पड़ रहा है, ট্যাক্সের ইম্প্যাক্ট এবং ইনসিডেন্ট একই ব্যক্তির উপরে পড়লে তখন সেই ট্যাক্সকে আমরা বলবো ডাইরেক্ট ট্যাক্স। এই লোকটা দেখতে পাচ্ছি আমরা আনহ্যাপি। এবার এই একটা ব্যক্তি আছে, এ একটা কোনো জিনিস প্রোডাকশন করে, ইনি একটা ব্যক্তি, এই যে আমার পেনটা, হি প্রডিউস দিস পেন, ওকে, তো গভর্নমেন্ট কি করছে, এই পেনের প্রোডাকশনের উপরে ট্যাক্স লাগাচ্ছে, এক্সাইজ ডিউটি, প্রোডাকশনের উপরে যে ডিউটি লাগানো হয় দ্যাট ইজ কল্ড এক্সাইজ ডিউটি। তো গভর্নমেন্ট এই পেনটার উপরে এক্সাইজ ডিউটি নিচ্ছে, প্রোডাকশনের উপরে যে ট্যাক্স, তো সেই যে ট্যাক্সটা ধরলাম এই পেনটার দাম 100 টাকা, এই পেনটার দাম 100 টাকা, ঠিক আছে, মানে পেনটা তৈরি করতে খরচ হয়েছে 90 টাকা আর গভর্নমেন্ট নিয়েছে ট্যাক্স 10 টাকা, তাহলে সুতরাং পেনটার দাম দাঁড়িয়েছে 100 টাকা। ওকে, তো ও নিশ্চয়ই ট্যাক্স বাদে আমাকে বিক্রি করবে না, ট্যাক্সটা ইনক্লুড, যেহেতু ট্যাক্সটাও দিয়েছে আমাকে যখন বিক্রি করবে 100 টাকা নেবে,
নিশ্চয়ই এত ভালো না যে ট্যাক্সটা আমি দিলাম, আমি প্রোডাকশন করেছি, ওর কাছ থেকে টাকা নেবো কেন, এরকম তো ব্যাপার নেই, তাই তো? তো সে ট্যাক্স ইনক্লুড করে আমাকে বিক্রি করবে। তাহলে ট্যাক্সটা চাপালো কে? ট্যাক্সটা গভর্নমেন্ট চাপালো কার উপরে? এর উপরে, ঠিক আছে? আর এ যাকে বিক্রি করছে, আর একটা ব্যক্তি, সে দিচ্ছে 100 টাকা, একে দিচ্ছে 100 টাকা। তাহলে 10 টাকা যে ট্যাক্সটা, সেই টাকাটা ধরে নিয়েই তো এর দামটা নিল। এ হেভি হ্যাপি হ্যাপি, ট্যাক্স আমার উপরে চেপেছে, লোকে দিচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্সের ইম্প্যাক্টটা করছে এর উপরে, বাট अल्टीमेट इंसिडेंटটা भाटটা গিয়ে পড়ছে এই লোকটার উপরে। टैक्स का इम्पैक्ट पड़ रहा है इसका ऊपर, लेकिन टैक्स का जो इंसिडेंट, जो अल्टीमेट जो भार होता है टैक्स का, वो पड़ रहा है इस व्यक्ति के ऊपर। तो जब कोई टैक्स टैक्स का इम्पैक्ट और किसी पे पड़ता है, इंसिडेंट और किसी पे पड़ता है, उसको हम लोग कहता है इनडायरेक्ट टैक्स। যখন কোনো ট্যাক্সের ইম্প্যাক্ট একজনের উপরে পড়ে এবং ইনসিডেন্ট অপর আরেকজন ব্যক্তির উপরে পড়ে, তখন সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট ট্যাক্স। আর যখন কোনো ট্যাক্সের ইম্প্যাক্ট এবং ইনসিডেন্ট একই ব্যক্তির উপর পড়ে, তখন সেটাকে বলি আমরা ডিরেক্ট ট্যাক্স। ক্লিয়ার? ইকোনমির ভাষায় এটা হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের সংজ্ঞা। নেক্সট যেটা আমরা জানবো, নেক্সট যে ধারণাটা আমরা জানবো, ট্যাক্স বেস কি? বেস ট্যাক্স সেটাকে বলা হয় ট্যাক্স বেস। ইনকাম ট্যাক্স কিসের বেসে নেওয়া হয়? ইনকামের বেস কি? ইনকামকে বেস করে। তাহলে ইনকাম ট্যাক্সের ট্যাক্স বেস কি যদি প্রশ্ন আসে, কি হবে? ইনকাম। এক্সাইজ ডিউটি কিসের বেসে নেওয়া হয়? প্রোডাকশনের উপরে, জিনিস প্রোডাকশনের উপরে নেওয়া হয়। তাহলে এক্সাইজ ডিউটি ট্যাক্স বেস কি? প্রোডাকশন। ঠিক আছে? নেক্সট যে ধারণাটা আসছে ট্যাক্স বুয়ান্সি। ট্যাক্স বুয়ান্সি, ট্যাক্স রেট পরিবর্তনের ফলে জিডিপিতে যে পরিবর্তন আসে, তার যে রেশিওটা, তাকে বলা হয় ট্যাক্স বুয়ান্সি। কোন একটা প্রডিউসার, যারা দেশের প্রডিউসার আছে, তাদেরকে তো सरकार को तो टैक्स देते हैं। देश में जो लोग प्रोड्यूसर है, उन लोगों को प्रोड्यूस करने के लिए, कोई चीज प्रोड्यूस करने के लिए गवर्नमेंट को टैक्स देना पड़ता है। उस टैक्स को हम लोग बोलता है एक्साइज ड्यूटी। যে ট্যাক্সটা কোনো জিনিস প্রোডাকশনের জন্য প্রডিউসাররা গভর্নমেন্টকে দেয়, তাকে বলা হয় এক্সাইজ ডিউটি। এবার যদি সরকার মনে করে যে প্রডিউসারদেরকে উৎসাহিত করার জন্য আমরা ট্যাক্স কমিয়ে দিলাম, প্রোডাকশনের উপর যে ট্যাক্সটা এক্সাইজ ডিউটি নিতাম কমিয়ে দেব, তাহলে কি প্রডিউসাররা উৎসাহিত হয়ে সরকার ট্যাক্স কম নিচ্ছে, তাহলে আমি আরো বেশি করে প্রোডাকশন করি, উৎসাহিত হবে আরো বেশি। তাহলে যদি প্রোডাকশন বেশি হয়, তখন কি হবে? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, তাহলে কি হবে? আপ বেড়ে যাবে। তাহলে দেখো, ট্যাক্স পরিবর্তনের ফলে, ট্যাক্স রেট পরিবর্তনের ফলে জিডিপিতে যে পরিবর্তন ঘটছে, এর যে রেশিওটা, এটাকে বলা হয় ট্যাক্স বুয়ান্সি। আবার ট্যাক্স বাড়িয়ে দিলে জিডিপি কমে যেতে পারে, তাই তো? তাহলে এই যে ট্যাক্স এবং জিডিপির, ট্যাক্স রেট এবং জিডিপির যে রেশিও, ইট ইজ কল্ড टैक्स बुयंसी। चेंज इन टैक्स बाय चेंज इन जीडीपी, इसको कहता है टैक्स बुयंसी। नेक्स्ट, टैक्स इलास्टिसिटी। व्हाट इज टैक्स इलास्टिसिटी? चेंज इन ऑटोमेटिक चेंज इन टैक्स रेट एंड चेंज इन जीडीपी। তাহলে ট্যাক্স দুরকম ভাবে চেঞ্জ হতে পারে। ট্যাক্স রেটটা সরকার যদি চায় যে আমি ট্যাক্স রেট চেঞ্জ করব, ধরো ইনকাম ট্যাক্স রেট, ইনকাম ট্যাক্স থেকে সরকারের যে আয়, সেটা বাড়তেও পারে বা কমতেও পারে। সেটা দুটো কারণে বাড়তে পারে বা দুটো কারণে কমতে পারে। সরকার যদি চায় যে আমি ইনকাম ট্যাক্সটা বাড়িয়ে দেবো, এই ব্যক্তি ইনকাম ট্যাক্স দেয়, তো সরকার চাইছে যে সরকার এক বছরে এর থেকে ইনকাম ট্যাক্স পায় 100 টাকা, গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স পায়।
ঠিক আছে, সরকার বলছে যে আমি পরের বছর থেকে ইনকাম ট্যাক্স থেকে ইনকাম বাড়াবো, ট্যাক্স থেকে ইনকাম বাড়াবো। 100 টাকা সরকার বললো যে পরের বছর থেকে 200 টাকা দিতে হবে। তো এই ব্যক্তি তখন আরো খুশি হয়ে, তাহলে এইভাবে ট্যাক্স রেট পরিবর্তন হতে পারে। আবার কি, এর ইনকাম ছিল মাসে এই বছরে 1 লাখ টাকা, তো নিয়ম ছিল যারা বছরে 1 লাখ টাকার ঊর্ধ্বে ইনকাম করবে তারা 100 টাকা ট্যাক্স দেবে। তো সেই জন্য 1 লাখ টাকার বিনিময়ে 1 লাখ টাকা ইনকাম করতে বলে 100 টাকা ট্যাক্স দিতে হতো। এই লোকটা আগের বছর ইনকাম ছিল, এই লোকটা আগের বছর ইনকাম ছিল 99,000 টাকা। তো এই লোকটা হ্যাপিলি ছিল যে আমি 1,000 টাকার জন্য আমাকে 100 টাকা ট্যাক্স দিতে হচ্ছে না, কি আনন্দ। এই লোকটা মুখটা দেখে বোঝা যাচ্ছে কি হ্যাপি, 99,000 টাকার জন্য 1,000 টাকা কম বলে তাকে আর 100 টাকা ট্যাক্স দিতে হচ্ছে না। পরের বছর, পরের বছর কি হলো, এর 1,000 টাকায় আয় বেড়ে গেল, +1K হয়ে গেল, গিয়ে মুখটা আবার বেঁকে গেল যে এবার আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। তাহলে এইভাবে 100 টাকার জায়গায় 200 টাকা হতে পারে, 100 + 100। তাহলে সরকার পাওয়াতে পারে, অথবা অনেক মানুষ ট্যাক্সের আয়তায় চলে আসতে পারে, তার ফলে অটোমেটিক্যালি বেড়ে যেতে পারে ট্যাক্স থেকে যে ইনকামটা সরকারের, তাই তো? তাহলে সেটাই বলছে চেঞ্জ ইন ট্যাক্স রেট। এখানে ট্যাক্স থেকে যে আয়টা সরকারের সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, লোকজন আয়তায় চলে আসছে ট্যাক্সের, এবং তার ফলে চেঞ্জ ইন যে জিডিপিতে যে চেঞ্জ আসছে, তার ফলে জিডিপিতে যে চেঞ্জ আসছে তার যে রেশিওটাকে বলা হয় ট্যাক্স ইলাস্টিসিটি। তাহলে ট্যাক্স বুয়ান্সি মানে অনলি চেঞ্জ, আর ট্যাক্স ইলাস্টিসিটি মানে অটোমেটিক চেঞ্জ, মানে আরো লোক এর মধ্যে ট্যাক্সের আয়তায় চলে আসছে, टैक्स में इंक्लूड हो रहा है। ठीक है, এরপরে আসছে প্রপোর্শনাল ট্যাক্স। এগুলো পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট বিষয় না। প্রপোর্শনাল ট্যাক্স কাকে বলা হয়? सेम रेट जब टैक्स থাকে, जिसका इनकम 1 लाख है उसका भी टैक्स टैक्स रेट परसेंट 10%, जिसका 10,000 है उसके लिए भी 10% टैक्स देना पड़ेगा। अगर किसी मैंने कोई डिफरेंस नहीं लगेगा टैक्स रेट में तो इसको कहता है प्रोपोर्शनल टैक्स। যার ইনকাম 1 লাখ তাকেও 10% ট্যাক্স দিতে হবে, এবং যার ইনকাম 10,000 তাকেও 10% ট্যাক্স দিতে হবে। কোন দেশের যদি ট্যাক্স সিস্টেমটা এরকম হয় তখন সেটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স। ঠিক আছে, মানে আমরা গাড়ি কিনতে গেলে, হ্যাঁ আজকে যদি আম্বানি গাড়ি কিনতে চায় তাকেও যে টাকা ট্যাক্স দিতে হবে, আমি কিনতে গেলে আমাকেও সেই একই টাকায় ট্যাক্স দিতে হবে। তাহলে আমাদের যে গাড়ি কেনার ক্ষেত্রে ট্যাক্সটা আমরা দিচ্ছি, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড ভ্যাট ট্যাট যেগুলো দিচ্ছি, তাহলে সেটা কি ট্যাক্স? সেটা প্রপোর্শনাল ট্যাক্স। মানে যার ইনকাম 1 কোটি তারও ওই ট্যাক্স 10%, যার ইনকাম 1 টাকা তারও ওই 10% ট্যাক্স দিতে হবে। তো যখন ট্যাক্স রেটটা সবার জন্য সমান হয় তখন তাকে বলা হয় ইরেসপেক্টিভ অফ, মানে বিভিন্ন রকম ইনকাম নিয়েই যখন ট্যাক্স রেটটা সমান হয় তখন সেটাকে বলা হয় প্রপোর্শনাল ট্যাক্স। মানে সেম রেটে, যখন সবাইকে সেম রেটে যে ট্যাক্স গুলো দিতে হয় তাকে বলা হয় প্রপোর্শনাল ট্যাক্স। এরপরে আসছে প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স মানে মোর ইনকাম মোর ট্যাক্স। যার ইনকাম, যদি কোনো দেশে এমন নিয়ম থাকে যার ইনকাম 1 लाख টাকা তাকে 20% टैक्स देते हैं, जिसका इनकम 1 लाख है उसका 20% टैक्स देना पड़ेगा, एंड जिसका इनकम 10K है মানে 10,000 है उसको 5% टैक्स देना पड़ेगा। তাহলে যার ইনকাম 1 লাখ টাকা তাকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে, তার ট্যাক্স পার্সেন্টেজটা বেশি দিতে হচ্ছে, আর যার ইনকাম হচ্ছে কম তাকে ট্যাক্স পার্সেন্টটা কম দিতে হচ্ছে। এরকম যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। কোনো ট্যাক্স যদি এমন হয় তাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। নেক্সট আছে রিগ্রেসিভ ট্যাক্স, মোর ইনকাম লেস ট্যাক্স রেট। আবার যদি কখনো এরকম হয় যে যত ইনকাম বাড়বে, আমাদের দেশের যে ইনকাম ট্যাক্সটা সেটা কি ট্যাক্স? প্রোগ্রেসিভ ট্যাক্স। মানে যার ইনকাম যত বেশি তার কিন্তু ট্যাক্স রেট তত বেশি। ঠিক আছে, ইনকাম যত বাড়বে ট্যাক্স রেট তত বাড়বে। আমাদের দেশের ইনকাম ট্যাক্সটা প্রোগ্রেসিভ ট্যাক্স, এটা পরীক্ষায় আসে। আর রিগ্রেসিভ মানে উল্টোটা, যার ইনকাম মোর ইনকাম লেস ট্যাক্স। তুমি যত বেশি ইনকাম করবে তোমাকে ট্যাক্স তত কম দিতে হবে। মানে তোমার যদি ইনকাম হয় 1 লাখ টাকা তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে 5%, আর যদি তোমার ইনকাম 10,000 টাকা হয় তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে 20%। এরকম যদি হয় তখন সেটাকে বলা হয় রিগ্রেসিভ ট্যাক্স। ঠিক আছে, পিগোভিয়ান ট্যাক্স।
পিগোভিয়ান মানে কোন একটা জিনিস যে প্রোডাক্ট প্রডিউস করছে সেই প্রোডাকশন খারাপ জিনিস হয়, যেটা প্রকৃতির শরীরের জন্য খারাপ, সেই ধরনের বলা হয় পিগোভিয়ান ট্যাক্স। যার একটা উদাহরণ হচ্ছে সিন ট্যাক্স, মানে এই যে ট্যাক্সটা সরকার সিগারেট, বিড়ি বা অ্যালকোহলের উপর নেয় গভর্নমেন্ট, সেটা হচ্ছে সিন ট্যাক্স বা পিগোভিয়ান। সেটা হলো সিন ট্যাক্স বা পিগোভিয়ান ট্যাক্স। নেক্সট হচ্ছে টোবিন ট্যাক্স, মানে হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য যে ট্যাক্স দিতে হয়। আমার কাছে যদি ডলার থাকে, সেই ডলারটা ভাঙাতে গেলে আমরা তো ব্যাংকে যেতে হবে। তো ব্যাংকে গেলে ব্যাংক কি করবে, একটা ট্যাক্স কাটবে, যেটা হচ্ছে সরকারকে দেবে। যে কারেন্সি এক্সচেঞ্জ করে দিচ্ছি তার জন্য একটা ট্যাক্স কাটে, সেটাকে বলা হয় কারেন্সি এক্সচেঞ্জের জন্য যে ট্যাক্স, তাকে বলা হয় টোবিন ট্যাক্স। অ্যাড ভ্যালোরেম ট্যাক্স, ট্যাক্স অন ভ্যালু নট ইন কোয়ান্টিটি। কোনো জিনিসের ভ্যালুর উপরে যদি ট্যাক্স আরোপ করা হয়, কোয়ান্টিটির উপরে নয়, তুমি 10টা ওই ভ্যালুর উপরেই ট্যাক্সটা অ্যাড হবে, তখন সেটাকে বলা হয় অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। ট্যাক্স অন ভ্যালু ইজ কল্ড অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। এক্সাইজ ডিউটি, ম্যানুফ্যাকচারিং কোনো জিনিস তৈরির উপরে যে ট্যাক্স দিতে হয় তাকে বলা হয় এক্সাইজ ডিউটি। কাস্টম ডিউটি, এক্সপোর্ট ইম্পোর্টে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদেরকে যে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যে ট্যাক্স দিতে হয় তাকে বলা হয় কাস্টম ডিউটি। গুলো জেনে রাখতে হবে, আর কিছু না। স্ট্যাম্প ডিউটি মানে হচ্ছে রেজিস্ট্রেশন, কোনো জিনিসের রেজিস্ট্রেশনের জন্য যে ট্যাক্স দিতে হয় তাকে বলা হয়, জমি টমি রেজিস্ট্রেশন ইত্যাদি রেজিস্ট্রেশনের জন্য যে ট্যাক্স দিতে হয় তাকে বলা হয় স্ট্যাম্প ডিউটি। অক্ট্রয়, অক্ট্রয় হচ্ছে এন্ট্রি ট্যাক্স। বিহার থেকে জিনিস আসছে আমাদের এখানে, কোনো একটা জিনিস ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, তো তখন যে এন্ট্রির জন্য যে ট্যাক্সটা দিতে হয় তাকে বলা হচ্ছে অক্ট্রয় বা টোল ট্যাক্স। টোল ট্যাক্স হচ্ছে অক্ট্রয় উদাহরণ। ক্যাপিটাল গেইন ট্যাক্স, আমি একটা জমি আজকে কিনলাম 1 লাখ টাকা দিয়ে, তার রেজিস্ট্রেশন করলাম, করে জমিটা আবার বেচে দিলাম, দিয়ে 2 বছর পরে বেচে দিলাম দেখা যাচ্ছে 2 লাখ টাকা দিয়ে। তখন আমাকে আবার এই ক্যাপিটাল যে আমি গেইন করলাম তার জন্য সরকারকে আমি যখন তখন আবার অন্যের নামে রেজিস্ট্রেশন করবো, আগে কত দামে কিনেছিলাম আর এখন কত দামে বিক্রি করছি, তখন আমার গেনটা ধরা পড়ে যাবে। এই গেনের উপরে যে ট্যাক্সটা দিতে হয় তাকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। সরকারকে যে গেনের উপরে যে আমাদের যে ট্যাক্সটা দিতে হয় তাকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স, ট্যাক্স অন প্রফিট, আমাদের ব্যক্তিগত যে আমরা দিই, আমাদের যে ইনকামটা হচ্ছে তার উপরে যে ট্যাক্সটা দিই তাকে বলা হয় ইনকাম ট্যাক্স। যদি আমার কোনো কোম্পানি থাকে, সেই কোম্পানির যে প্রফিট হচ্ছে সেই প্রফিটটা যদি প্রফিটের উপরে যে ট্যাক্সটা দেবো, একটা নির্দিষ্ট লেভেল থাকে, যেমন ইনকামের একটা নির্দিষ্ট লেভেল, সবাইকে তো দিতে হয় না ইনকাম ট্যাক্স, সরকার ঠিক করে দেয় কারা দেবে, এত টাকার বেশি ইনকাম হলে তারা দেবে, স্ল্যাব থাকে। তো সেরকমই কোম্পানিরও একটা প্রফিটের একটা স্ল্যাব থাকে, সেই প্রফিটটা যদি ছাড়িয়ে যায় স্ল্যাবের উপরে ট্যাক্স দিতে হয়। কোম্পানির যে ট্যাক্সটা দিতে হয় প্রফিটের উপরে, ওটাকে বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। ঠিক আছে, এরপরে মিনিমাম অল্টারনেটিভ। ইনকাম, ইনকামের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের একটা স্ল্যাব থাকে, তার নিচে যদি হয় আমাদের ইনকাম, আমাদের ট্যাক্স দিতে হয় না। কিন্তু কোম্পানির ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। যদি আমার কোম্পানি থাকে, একটা স্ল্যাব আছে, দেখা যাচ্ছে 1 কোটি টাকা প্রফিট হলে আমাকে ট্যাক্স দিতে হবে সরকারকে। কিন্তু 1 কোটি টাকার নিচেও যদি হয় তখন আমাদেরকে ট্যাক্স দিতে হয় কোম্পানি যদি থাকে, সেটাকে বলা হয় মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। একটা নির্দিষ্ট স্ল্যাব যেটা বাঁধা আছে, সেই স্ল্যাবের মতো অত টাকা দিতে হবে না, বাট মিনিমাম একটা ট্যাক্স দিতে হবে তার নিচে ইনকাম হলে, তখন সেটাকে বলা হয় মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। কর্পোরেট ট্যাক্সেরই একটা অংশ মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। যেসব কোম্পানির যে স্ল্যাবটা আছে, যে কর্পোরেট ট্যাক্স দেওয়ার যে স্ল্যাব, সেই স্ল্যাবের ইনকাম নেই, প্রফিটটা নেই, তাদেরকেও যে ট্যাক্সটা দিতে হয় তাকে বলা হয় মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। ট্যাক্স ইভাশন মানে কি, আমরা যদি ইলিগালি ট্যাক্স ফাঁকি দেই তখন সেটাকে বলা হয় ট্যাক্স ইভাশন। এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স একটা। আর আমরা যদি লিগালি ট্যাক্স ফাঁকি দিই, আমরা কোন একটা মন্দিরে মসজিদে টাকা দান করে দিলাম বা কিছু, ঠিক আছে, আমফানের আমফান যখন হচ্ছিল আমফানে যারা দুর্গত তাদেরকে দিলাম, বা কোনো একটা ন্যাচারাল ক্যালামিটিতে কোনো সরকারের ফান্ডে টাকা দিলাম, পিএম কেয়ার ফান্ডে টাকা দিলাম, এইভাবে আমরা ট্যাক্স বাঁচাতে পারি। তো এটাকে বলা হচ্ছে লিগালি ট্যাক্স বাঁচাচ্ছি, এটাকে বলা হয় ট্যাক্স অ্যাভয়েডেন্স, এটা লিগাল। আর যেটা হচ্ছে আমরা ইলিগালি করছি, ট্যাক্স ফাঁকি, সেটা হচ্ছে ট্যাক্স ইভাশন। এইগুলোই ইম্পর্টেন্ট। এবার নেক্সট একটা ধারণা আছে, সেটা করলে আমাদের এই চ্যাপ্টারটা অর্ধেকটা প্রতিদিন শেষ করে দেবো। এবার আমরা দেখবো ল্যাফার্স কার্ভ কি জিনিস। ল্যাফার্স কার্ভ, ল্যাফার্স কার্ভ মানে হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা বোঝাচ্ছে ট্যাক্স রেভিনিউকে, মানে সরকার ট্যাক্স থেকে যে আয়টা হচ্ছে
ট্যাক্স রেভিনিউকে বোঝাচ্ছে। আর এই যে লাইনটা এটাকে ট্যাক্স রেটকে বোঝাচ্ছে, ট্যাক্স রেটকে বোঝাচ্ছে। এই লাইনটা ট্যাক্স রেভিনিউকে দেখাচ্ছে, এই লাইনটা ট্যাক্স রেটকে দেখাচ্ছে। এই জায়গাটা আমি শূন্য ধরলাম, 10, 20, 30, 40, 10, 20, 30, 40। তো আমরা দেখছি ট্যাক্স রেটটা যদি সরকার 0 থেকে 10 করে, তখন সরকারের যে ট্যাক্স রেভিনিউ থেকে যে ইনকামটা, এই জায়গায় 0 থেকে 20 হলো, ইনকামটা বাড়লো সরকারের। ট্যাক্স রেটটা বাড়ালো, এর ফলে সরকারের ট্যাক্স থেকে ইনকামটাও বাড়লো। ওকে, স্বাভাবিক। সরকার যদি ট্যাক্স রেট বাড়ায়, ট্যাক্স থেকে সরকারের রেভিনিউ ইনকামটা কি বাড়বে না কমবে? বাড়বে। তারপরেও যদি বাড়ায়, 20 করেছে, আমরা দেখতে পাচ্ছি সরকারের ইনকাম কিন্তু বেড়েছে, মানে প্রায় 30-এর উপরে হয়ে গেছে। তারপরে 30 করলে আবার আরো বেড়েছে, সরকারি ইনকাম তখন প্রায় 35। এরপরে যদি বাড়ায়, তখন মানুষের মধ্যে কি হবে? ট্যাক্স রেট, আমার আর ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই, আমি ট্যাক্স দেবো না। মানুষ তখন ট্যাক্স ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি, এত রেটে ট্যাক্স দিচ্ছে সরকার, তখন মানুষের কি হবে? ট্যাক্স অ্যাভয়েড করার টেন্ডেন্সি চলে আসবে, ট্যাক্স ইভাশন করার টেন্ডেন্সি চলে আসবে। তাহলে একটা অপটিমাম লেভেলের পরে যদি বাড়ায়, আরো বাড়ায়, তখন কি আস্তে আস্তে মানুষ কিন্তু ট্যাক্স ফাঁকি দেবে। এর ফলে কি সরকারের যে রেভিনিউ, সেই রেভিনিউটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে এই যে 30টা হচ্ছে অপটিমাম লেভেল, একটা সহ্য শক্তি। ওর পরে যদি বাড়াতে থাকে, তখন কি হবে? ট্যাক্স রেভিনিউটা ফল করবে। তাহলে এই যে কার্ভটা দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে ল্যাফার্স কার্ভ। ল্যাফার্স কার্ভ কি বলছে? ট্যাক্স রেট যদি বাড়াতে সরকার, সেক্ষেত্রে একটা অপটিমাম লেভেলের পর टैक्स रेवेन्यू कमते থাকবে। अगर गवर्नमेंट टैक्स रेट को इंक्रीज करेगा, तो एक ऑप्टिमम लेवल का बाद, सर्वोच्च सीमा के बाद पहले क्या क्या होगा? टैक्स रेवेन्यू, माने टैक्स से जो रेवेन्यू आता है वो भी इंक्रीज करेगा टैक्स रेट के साथ साथ। लेकिन एक लेवल का बाद, एक टाइम का बाद, एक सर्वोच्च सीमा की बात, अगर टैक्स रेट और भी माने और भी इंक्रीज करेगा गवर्नमेंट, उसके बाद टैक्स रेवेन्यू गिरना शुरू हो जाएगा। यही कह रहा है लफर्स कर्व। लफर्स कर्व इज द ग्राफिकल रिप्रेजेंटेशन बिटवीन टैक्स रेट एंड टैक्स रेवेन्यू। ओके, क्लियर? आज के इकोनॉमी এই অবধি।